শাসক খুব অত্যাচার করে আমাদের উপরে, অন্যায় করে। যেমন করে পঙ্কজদাকে চলে যেতে হলো, আমরা জানি না যে এরকম করে কোনোদিন আমাকেও চলে যেতে হবে কিনা। ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে চলে, নেতা মন্ত্রীরা নিজের পকেটের থেকে তো টাকা দেয় না। তা আপনার আমার ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে এই নাট্যমঞ্চগুলো চলে, সরকারি ব্যবস্থা চলে, সরকারি গাড়ি চলে, সরকারি কমিটিগুলো চলে। সেখানে সরাসরি একজন মন্ত্রী বা সরাসরি একজন নেতা বলতে পারেন যে যারা আরজি করে বিরোধিতা করেছেন তারা নাট্যমঞ্চ পাবেন কেন, তারা সরকার বিরোধী যারা তারা নাটকের মঞ্চ পাবেন কেন, এই কথা বলা যায়। ট্যাক্স পেয়ারের টাকা, কারো বাপের টাকা নয়, কারো সম্পত্তির টাকা নয়। তাহলে সেই টাকাকে এইভাবে তারা বলতে পারেন। আরেকটা, আরজি করের ইস্যুতে যারা প্রতিবাদ করেছিলেন, আপনি আমায় বলুন, আরজি করের ইস্যুতে যারা প্রতিবাদ করেছিলেন তাদেরকে কেন বয়কট করা হবে? বয়কটটা পলিটিক্যালি যদি কেউ করেন আমি সেখানে আপত্তি করছি না। পলিটিক্যালি বয়কটটা কথা যদি বলেন সেটা অত্যন্ত নিম্নরুচির রাজনৈতিক দলের বক্তব্য হচ্ছে, কিন্তু তারপরে ওখানে লিগ্যাল কোনো ইমপ্লিকেশন নেই। কিন্তু যখন মন্ত্রীরা বলছেন যে বিরোধিতাও করবে আবার নাট্যমঞ্চও পাবে, সেটা কিন্তু ভয়ঙ্কর। নাট্যমঞ্চটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, ট্যাক্স পেয়ারের টাকায়। আমি বলছি যে এই যে আমাদের রাজ্যে গণতন্ত্র নেই, তার মধ্যে যদি সরাসরি সরকার নেমে যায় গণতন্ত্রকে হত্যা করতে, তাহলে মানুষ কোথায় যাবে? এবং একই সাথে বিরোধী রাজনৈতিক দলগুলো যেহেতু মারা গেছে, কারণ এত বড় কথা বলবার পরে বয়কটের মতন কথা বলবার পরে শিল্পী সাহিত্যিকদেরও যেভাবে রাস্তায় নামার কথা ছিল, আমি কোনো শিল্পী সাহিত্যিকদের মিটিং মিছিল আমি দেখিনি কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এগিয়ে এসছেন। আমার কাছে এটা বিস্ময়কর। এবং একইভাবে আমার কাছে বিস্ময়কর যে বামেরা সাংস্কৃতিক কথা বলে, যে বামেদের কাছে গণতন্ত্রের গল্প শুনতে হয়, তারা কিন্তু এই ধরনের বক্তব্যের পরে কোনো মিটিং মিছিল করে প্রতিবাদ। গণতন্ত্রের প্রশ্নের সাথে কোনো কম্প্রোমাইজ চলে না। আমার সবসময় মনে হয়েছে যে একজন অধ্যাপক হিসেবে গণতন্ত্র আলোচনার জায়গা, সেখানে বিরোধীদের বয়কট করলাম, আমার বিরুদ্ধে যারা কথা বললো তাদেরকে বয়কট করলাম, তাদেরকে ডাকলাম না, আলোচনার পথ বন্ধ করলাম। এটা কিন্তু ঠিক নয়। গণতন্ত্রে প্রত্যেকেরই ভয়েস থাকা উচিত। গণতন্ত্রে সকলকে অ্যাকোমোডেট করা উচিত। বারবার আমার মনে হয়েছে যে এই রাজ্যে যারা শাসন করেন তারা বিরোধীদেরকে নির্যাতন করেন। আমার বারবার মনে হয় যে এ রাজ্যে যেভাবে শাসন ব্যবস্থা চলে সেটা অন্য কোনো রাজ্যে ভারতবর্ষে চলে না, হয়তো কিছুটা ত্রিপুরায় চলে। কিন্তু যে প্রসঙ্গে আমি আসতে চাইছি যে দেখুন, খুব সহজেই আমি হয়তো একজন উপাচার্য হয়ে যেতে পারতাম, খুব সহজেই একজন রাজনীতিবিদ হয়ে উঠতে পারতাম, কিন্তু ছোটবেলার থেকে যে আপব্রিঙিং আমার হয়েছে সেটা হলো অরাজনৈতিক। কোনো রাজনৈতিক দল আমি ছোটবেলায় করিনি, ছাত্র জীবনে করিনি, কিন্তু রাজনৈতিক সচেতন মানুষ এবং বিশ্লেষণের কাজ কিন্তু ছাত্র জীবন থেকে করেছি। যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে থাকাকালীনও আমি কিন্তু গণতন্ত্রের প্রশ্নে কিন্তু প্রচুর নির্যাতিত হয়েছি। গণতন্ত্রের প্রশ্ন কিন্তু খবরের কাগজে যখন লিখেছি, ক্যাম্পাসে যখন বলেছি, তখন সেগুলো নিয়ে তৎকালীন যে এসএফআই এর যারা ছিলেন তারা নানা অত্যাচার করেছে। সেই অত্যাচারের কাহিনী আমি এখানে বলতে আসিনি। কিন্তু আমার কখনো কখনো মনে হয়েছে যে আমরা যারা গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলি, আমাদেরকে খুব শাসক খুব অত্যাচার করে আমাদের উপরে, অন্যায় করে। যেমন করে পঙ্কজদাকে চলে যেতে হলো, আমরা জানি না যে এরকম করে কোনোদিন আমাকেও চলে যেতে হবে কিনা। কিন্তু দেখুন, আমার বারবার মনে হয় গণতন্ত্র হলো শেয়ারিং অফ দ্য রেসপন্সিবিলিটি, শেয়ারিং অফ দ্য পাওয়ার বিটুইন রুলিং পার্টি অ্যান্ড দ্য অপোজিশন। কিন্তু পশ্চিমবাংলায় সামহাউ আমি একাই শাসন করব, আমি কোনো বিরোধী থাকতে দেব না, বিরোধী ভয়েস থাকতে দেব না, ভীষণভাবে বারবার পরিলক্ষিত হয়। আজকে যারা শাসক,
আগামীকাল যদি মানে আজকে যারা বিরোধী আগামীকাল যদি শাসক হয় তাদের ভয়েস চেঞ্জ হয়ে যায়। এই আজকে যারা শাসক পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস, তারা বারবার গণতন্ত্রের কথা বলতেন, কিন্তু যেই মুহূর্তে তারা শাসন ক্ষমতায় আসলেন তারা মানে 1 মিনিটের জন্য কোনো বিরোধীকে রাখতে রাজি নয়, কোনো জায়গায় বিরোধীদের রাখতে নয়। আরজি করের কনটেক্সটে যারা প্রতিবাদ করেছিল তাদেরকে তারা যাতে মঞ্চে যদি তারা কোনো সময় আসেন, মানে কোনো স্থানীয় তৃণমূল নেতা যদি তাদেরকে ডাকেন, তাহলে মানে সাংসদরা বলছেন, মন্ত্রীরা বলছেন যে আমরা গিয়ে তাদেরকে মানে করব, চেস করব এবং তাদেরকে নামিয়ে দিব। এখানেই যদি মানে থাকতো কথাটা, তাহলেও কিছু কথা ছিল যে ঠিক আছে, রাজনৈতিক দল তার মঞ্চে আরেকজনকে নাও রাখতে পারেন, কিন্তু একাধিক মন্ত্রী বলছেন যে ওরা বিরোধিতা করবে, আবার ওরা সরকারি প্রেক্ষাগৃহ চাইবে, সরকারি নাটকের মঞ্চ চাইবে, তো হতে পারে না। এবং বিজেপিও দেয় না, আমি তো কাটবো না। আর এখানেই আমাদের প্রশ্নটা হচ্ছে যে যারা ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে চলে, এবং নেতা মন্ত্রীরা নিজের পকেটের থেকে তো টাকা দেয় না, তা আপনার আমার ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে এই নাট্যমঞ্চগুলো চলে, সরকারি ব্যবস্থা চলে, সরকারি গাড়ি চলে, সরকারি কমিটিগুলো চলে। সেখানে সরাসরি একজন মন্ত্রী বা সরাসরি একজন নেতা বলতে পারেন যে যারা আরজি করে বিরোধিতা করেছেন তারা নাট্যমঞ্চে পাবেন কেন, তারা সরকার বিরোধী যারা তারা নাটকের মঞ্চ পাবেন কেন, এই কথা বলা যায়। ট্যাক্স পেয়ারের টাকা, কারো বাপের টাকা নয়, কারো মানে সম্পত্তির টাকা নয়, তাহলে সেই টাকাকে এইভাবে মানে তারা বলতে পারেন। আরেকটা বিষয় আমার যেটা মনে হয়েছে যে দেখুন, এটা আর কতদিন চলবে, মানে এই যে তৃণমূল শাসন ক্ষমতায় আসার পরে, আমি আবারও বলছি বামেদের ভুল ত্রুটি বিচ্যুতি ছিল, কিন্তু বামেরা বিরোধীদের সবসময় ডাকতো। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাতে উন্নয়ন মিটিংয়ে ডাক দেন। সেই উন্নয়ন মিটিংয়ে সবাই ডাক পায়, সবাই ডাক পায়, একমাত্র যারা ডাক পান না তারা হলো বিরোধী দল। ধারাবাহিকভাবে 2011 থেকে 16 সালে, সেই সময় সূর্যকান্ত মিশ্র বিরোধী দলের নেতা, এবং জেলার মিটিংগুলোতে বাম নেতারা কখনোই ডাক পেতেন না। আবার উল্টো দিকে 2016 থেকে যদি আমরা দেখি, তাহলে 21 সাল পর্যন্ত যে বিরোধী নেতারা ছিলেন, কংগ্রেস দল মূলত বিরোধী ছিল, তারা কোনো জেলার কোনো মিটিংয়ে ডাক পেত না। মানে ট্যাক্স পেয়ারের টাকায় মুখ্যমন্ত্রী উন্নয়ন বৈঠক করছেন, অত বিরোধীরা ডাক পাবেন না, কারণ বিরোধীদের বয়কট। এটা কি করে চলে, কেমন করে চলে? দিনের পর দিন আমরা সমালোচনা করেছি, আলোচনা করেছি, এবং সেই সমালোচনা তৃণমূল নিতে পারে না। বারবার বলে যে কুৎসা করবেন না, রটনা করবেন না, আপনারা আমাদের বিরুদ্ধে কথা বলছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা কতদিন চলতে পারে যে জেলার বৈঠকে সবাই মিলে ডাক পাবে, শুধুমাত্র বিরোধী মিলে ডাক পাবেন না? তৃণমূল বিরোধী অর্থাৎ জনপ্রতিনিধি আবার একবার হয়ে গেলে তিনি সবার জনপ্রতিনিধি, মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হওয়ার কথা। তৃণমূল নেত্রীর ভূমিকা তো তার থাকার কথা নয় জেলার উন্নয়ন মিটিংয়ে। এবার মানে জেলা উন্নয়ন মিটিংগুলো কার্যত বিরোধীরা ধরেই নিয়েছে যে তাদের ডাকবে না। এরপরে স্কুল কলেজের যে সমস্ত কমিটিগুলো আছে, ধরুন কোনো একটা এলাকায় মানে ওন্ডাতে বিজেপি জিতেছে, তাহলে ওন্ডার স্কুলগুলোতে পরিচালন কমিটিতে ওন্ডার এমএলএকে রাখা উচিত, কলেজ পরিচালন সমিতিতে ওন্ডার এমএলএকে রাখা উচিত, অথবা ময়নাগুড়ি কলেজের যিনি বিধায়ক তাকে রাখা উচিত। এখানে বিধায়ক সত্তায় নয়, তৃণমূলের কোনো লোক যাবে, কিন্তু স্থানীয় এমএলএ কিন্তু ডাক পাবেন না। মানে প্রত্যেকটা কমিটি তৃণমূল দখল করেছে। মানে এটা কতদিন চলতে পারে যে তুমি নির্বাচিত বিরোধী, তারপরেও তোমাকে আমি কলেজ স্কুলগুলো অন্য এমএলএরা থাকবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের এমএলএর বাইরে বিরোধী কোনো এমএলএ থাকবে না। এটা গণতন্ত্রের পরিসর হতে পারে নাকি? এই প্রশ্নগুলো আমরা রাখি। দেখুন, মানে সহজেই আমি একজন উপাচার্য হয়ে যেতে পারতাম, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং মানে যত বইপত্র গবেষণার কাজ করিয়েছি, যতজন আমার আন্ডারে পিএইচডি করেছে, হয়তো সর্বভারতীয় স্তরেও কোনো একজন উপাচার্য পদ দখল নিতে পারতাম, বা বাইরের দেশে চলে যেতে পারতাম পড়ানোর জন্য।
কিন্তু আমাদের বারবার মনে হয়েছে যে যেভাবে মানে আমাদের রাজ্যে গণতন্ত্র চলে, ভারতবর্ষ কেন দক্ষিণ এশিয়ার আর কোথাও এত খারাপভাবে কোথাও চলে না। এখানে বামেরা যখন ছিল তখনও এক ধরনের অত্যাচার আমি দেখেছি গ্রামগঞ্জে, আর আজকে তৃণমূল কংগ্রেসের অত্যাচারটা ভয়ঙ্কর লেভেলের। এই অত্যাচার মানুষ মেনে নিচ্ছে, মানুষ নিশ্চুপে মেনে নিচ্ছে, এবং আমরা যারা বুদ্ধিজীবী আমরা কার্যত এটাকে ধরেই নিই যে শাসক আসলে তো করবেই। এবং আমাকে অনেকে প্রশ্ন করেন যে আপনার মতন বোকা মানুষ নেই। কেন? বলে না, আপনি এতটাই বোকা যে শাসক তো করবেই, শাসকই তো মানে মিটিংয়ে থাকবে, শাসকই তো মানে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে থাকবে। আমি যখন প্রশ্ন করি যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সরকার এবং দলের মধ্যে একটা পার্থক্য আছে, দল নির্বাচন পর্যন্ত থাকে, নির্বাচনে যে দল জয়ী হয়, যে সরকার তৈরি হয়, সেই সরকার সকলের সরকার, সেখানে তৃণমূল, বিজেপি, কংগ্রেস আর আলাদা কিছু নয়। তা এই ধারাটা, এই যে মানে সরকারটাকেই হাইজ্যাক করে নেওয়া, সরকারটাই দলের সরকার এবং দল আবার কয়েকটা ব্যক্তির দ্বারা পরিচালিত সরকার, এই ভাবনাটার থেকে মুক্তি নেই। এই ভাবনাটা কি চলতেই থাকবে? মানে আমি কেবল বিরোধী এমএলএ তাই আমি জেলা উন্নয়ন মিটিংয়ে ডাক পাবো না, আমি বিরোধী দলের নেতা তাই আমি নবান্নেতে যে উন্নয়ন বৈঠক হয় যেগুলো, সেখানে ডাক পাবো না। মানে বিরোধীদেরকে নিয়ে যে বিভিন্ন ইস্যুতে যে সর্বদলীয় বৈঠক পশ্চিমবাংলা কয়টা হয় বলুন তো? কয়টা হয়? বন্দ্যোপাধ্যায়কে তারিফ করি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে আমাদের সরকারের তরফ থেকে কোনো বিবৃতি আপনি শুনেছেন যে শিল্পীদের বয়কট করতে হবে? আমি খুব তারিফ করি এই ভাবনাটাকে। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সরকারের কোনো সিদ্ধান্ত তো আমরা নিইনি, না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয়, তিনি বলেছেন প্রত্যেকেরই অধিকার আছে প্রতিবাদ করার, কাকে গ্রহণ করবে না করবে সেটা মানে কমিটির ব্যাপার। তারপরেও কয়েকজন মানুষ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত বলা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অস্বীকার করলেন, এবং আমরা অবাক হয়েছি যে একজন সাধারণ সম্পাদক তিনি যে গণতান্ত্রিক ভয়েসে কথা বলছেন সেটা অন্যরা বলতে পারছে না। এবং তিনি বারবার বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, দেখুন সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, না মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও নেওয়া হয়েছে। আমি জেনারেল সেক্রেটারি আপনাদেরকে বলেছি যে বয়কটের কথা, তারপরেও কিছু মানুষ কিন্তু বলেই যাচ্ছেন। তা আমার যে প্রশ্নটা আসছে যে দেখুন, রাইট টু অপোজটা কিন্তু কনস্টিটিউশনাল রাইট, মানে বিরোধিতা করবার অধিকারটা কিন্তু মৌলিক অধিকার। কেন? ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বারবার বলেছে, কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে একাধিক কোর্ট বারবার বলেছে যে গণতন্ত্রের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বারবার বলেছে যে রাইট টু অপোজটা হলো আমার ফান্ডামেন্টাল রাইট। আর্টিকেল 19-এর অধীনে আমার মত প্রকাশের অধিকারটার মৌলিক অধিকার, মত প্রকাশ করছি আমি, যে আরজিকরের ঘটনার কনটেক্সটে আমার মতামত প্রকাশ করছি। যে সমস্ত শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সেদিন মত প্রকাশ করেছেন তারা কিন্তু সংবিধানের 19 নম্বর ধারায় মতামত প্রশ্ন করেছেন। যদি কেউ আনলফুল কথা বলে তাহলে তার বিরুদ্ধে আপনারা পুলিশ ব্যবস্থা নেবে। যদি কেউ আনলফুল, আবারও বলছি, আনলফুল যদি কেউ কথা বলেন তার বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে, মানহানি মামলা হতে পারে। কিন্তু আমি সরকারি থেকে বলবো যে অপোজ করা চলবে না, আর সরকারের যারা অপোজ করবে তারা হল পাবে না, তাদেরকে বয়কট করতে হবে। মানে গণতন্ত্রে বয়কটের ভাবনাটাই ভয়ঙ্কর। সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সেখানে দিনের পর দিন একদম প্রকাশ্যে যেভাবে বলা হচ্ছে বয়কটের কথা। আমি মনে করি যে পশ্চিমবাংলায় যে ধরনের প্রতিবাদ হওয়ার কথা ছিল, বিরোধী দল মারা যাওয়ার ফলে সেই প্রতিবাদগুলো হয়নি। স্কুল লেভেলে, ময়নাগুড়ি হাই স্কুলে আমার এখনো মনে আছে, পৈলান বলে একজন সিপিএম এর নেতা ছিলেন, অন্যায়ভাবে মানে স্কুল লেভেলে পার্টি ঢোকানোর চেষ্টা করেছিল, প্রতিবাদ করেছিলাম, একদম একা প্রতিবাদ করেছিলাম। যখন জ্যোতি বসু বিশ্ববিদ্যালয়ের ছাত্র জ্যোতি বসু যখন বলছেন যে ঘিসিং জাতীয় বিরোধী আন্দোলন করছে, আমি তখন কনস্টিটিউশনের ব্যাখ্যা দিয়ে যখন বলেছিলাম যে না, এটা জাতীয় বিরোধী আন্দোলন নয়,
এটা অবশ্যই জাতির গঠনের মধ্যে দিয়েই পড়ে, সাংবিধানিক এখতিয়ারের মধ্যে সংবিধানের 1 থেকে 3 নম্বর ধারার যদি আমরা বিশ্লেষণ করি তার মধ্যেই আমরা দেখব যে 3 নম্বর ধারায় কিভাবে রাজ্য গঠনের এখতিয়ার আছে। আন্দোলনটা মানে অ্যান্টি ন্যাশনাল নয়, এবং সেই কারণে রাত্রেবেলা হোস্টেলে মার খেতে হয়েছিল, এখনো মানে পিঠে দাগ আছে। কিন্তু তারপরেও কিন্তু আমি বলছি, জীবনের গণতন্ত্রের প্রশ্ন থেকে 1 ইঞ্চিও নড়তে রাজি নই, 1 ইঞ্চিও নড়তে রাজি নই। হ্যাঁ, আবেগ আছে, অবশ্যই আবেগ আছে, সেই আবেগকে সঙ্গে নিয়েই চলতে চাই। আবেগ যদি না থাকে জীবনের কি মূল্য আছে? জীবনের কি মূল্য আছে? অবশ্যই আবেগ আছে, অবশ্যই। যখন একটা অগণতান্ত্রিক চেহারা দেখি তখন উত্তেজিত হই। কিন্তু যারা পশ্চিমবাংলাকে নরক করছে, কেবল মনে করছে যে ভাতা দিয়ে আর আইডেন্টিটি পলিটিক্সের উপর ভিত্তি করে জিতে যাচ্ছি, জো জিতা ও সিকান্দার। কিন্তু 50 বছর পরে এই বিশ্বনাথ চক্রবর্তী, এই পঙ্কজ দত্তর কথা মনে পড়বে। হয়তো পঙ্কজ দত্তের মতন আমারও মৃত্যু হয়ে যাবে, হয়তো মেরে ফেলা হবে। কিন্তু আমি আবারও বলছি যে মৃত্যু শেষ বিন্দু পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু গণতন্ত্রের প্রশ্নে বিশ্লেষণ থাকছে।